হ্যালো, হ্যালো, হ্যালো বাচ্চারা, কি অবস্থা? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমরা পড়তেছি টপ 120 রুলস ইন ইংলিশ গ্রামার, অর্থাৎ ইংলিশ গ্রামারের কম্পিটিটিভ এক্সামের জন্য যে 120টা রুলস যদি আমরা ভালোভাবে জানি, 120টা কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু তুমি যে কোনো কম্পিটিটিভ এক্সামে বসো না কেন, প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সাম তোমাদের কাছে একদম পানি পানি হয়ে যাবে। আমরা গত ক্লাসে 1 থেকে 10 পর্যন্ত আমরা ফর্মুলা শেষ করেছি। আজকের ক্লাসে আমরা 10 থেকে 20 পর্যন্ত আজকের ক্লাসে আমরা ফর্মুলাগুলোকে বোঝার চেষ্টা করব। তো তোমরা সবাই কে কোথা থেকে দেখতেছো এবং গত ক্লাসের যে 10টা ক্লাস ছিল, 10টা রুল ছিল, সেগুলো তোমাদের কাছে কেমন লেগেছে এবং তোমাদের এই সিরিজটা কেমন লাগতেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। তোমাদের কমেন্ট আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে এবং এই পিডিএফটা পেতে তোমরা অবশ্যই লিঙ্ক ফার্স্ট কমেন্টে দেওয়া যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা যুক্ত হয়ে যাবা। সেখান থেকে তোমরা কিন্তু খুব ইজিলি এই পিডিএফটা কিন্তু পেয়ে যাবা। তো চলো কথা না বাড়িয়ে আজকের যে আমাদের 10টা ফর্মুলা রয়েছে, আজকের যে 11 নম্বর থেকে আমরা শুরু করব। আমরা আজকের যে ফর্মুলাটা আছে সেটা আমরা শুরু করে দিই, কনসেপ্ট যে আছে সেই কনসেপ্টটা আমরা শুরু করে দিই। 11 নম্বর কনসেপ্ট। ওকে, 11 নম্বর কনসেপ্টটা হচ্ছে যে কিছু কিছু নাউন আছে, যেমন ক্যাটল, ক্লার্জি, জেন্ট্রি, তারপরে হচ্ছে ক্লেভারলি, পেজেন্ট্রি, পেজেন্ট্রি মানে হচ্ছে তোমার কৃষক, ওকে, পুলিশ, ডেটা। এই যে নাউনগুলো রয়েছে, এই নাউনগুলো সব সময় তোমার প্লুরাল নাউন হিসেবে ব্যবহার হয় এবং এই নাউনগুলো সব সময় যেহেতু প্লুরাল নাউন হিসেবে ব্যবহার হয়, সো যে ভার্বটাকে অ্যাকসেপ্ট করবে বা ভার্বটাকে গ্রহণ করবে সে ভার্বটাও কেমন হবে? ভার্বটাও তোমার অবশ্যই কি হবে? প্লুরাল হবে। তাহলে এগুলো সবসময় প্লুরাল হিসেবে ব্যবহার হয় এবং এগুলো কোনো সিঙ্গুলার হয় না, এবং এটা যে ভার্বটা গ্রহণ করবে এইগুলো, সেই ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। যেমন ধরো উদাহরণ দেখি আমরা, দ্য ম্যান ওয়াজ গাইডিং দ্য ক্যাটলস। আচ্ছা দেখো তো ভাইয়া, এই যে ক্যাটলস, ক্যাটলস তো অলরেডি ইটসেলফ আ প্লুরাল, ইটসেলফ আ প্লুরাল, বাট এখানে আবারও কি করছে? এখানে এস দিয়ে প্লুরাল করছে। সো দিস ইজ রং। যেটা অলরেডি প্লুরাল সেটাকে তুমি আবার প্লুরাল করা যাবে না। ওইটাকে প্লুরাল করলে সেটা কি হয়ে যাবে? সেটা কিন্তু তোমার রিডান্ডেন্সি হয়ে যাবে। দ্য পেজেন্ট্রি, ওকে, অফ দ্য কান্ট্রি। দেখো এখানে দ্য পেজেন্ট্রি, এটা হচ্ছে তোমার একটা প্লুরাল নাউন, কারণ এই যে আমরা দেখেছি পেজেন্ট্রি মানে কৃষক, এটা একটা প্লুরাল নাউন অফ দ্য কান্ট্রি। তাহলে এটা যেহেতু প্লুরাল নাউন, সো এখানে ইজ কি হবে? আমরা একদম ফার্স্টে পড়েছি, সাবজেক্ট যদি ভার্ব হয় সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা কি হবে? প্লুরাল হবে। তাহলে এখানে কি হবে বলো তো? এখানে হবে তোমার আর। ঠিক আছে, দ্য পেজেন্ট্রি অফ দ্য কান্ট্রি আর সাফারিং ফ্রম পভার্টি। দ্য পুলিশ ইজ, আচ্ছা এই যে পুলিশ, পুলিশ কি? পুলিশ হচ্ছে একটা প্লুরাল নাউন। তো পুলিশ যদি প্লুরাল নাউন হয়, পুলিশ যদি, এই যে পুলিশ, পুলিশ যদি প্লুরাল নাউন হয় তাহলে এখানে কি হবে বলো তো? এখানে ইজ হবে না, বরং এখানে কি হবে? এখানে আর হবে। দ্য পুলিশ আর রেডি টু ক্যাচ দ্য রবার্টস। ওকে, ডেটা সেজ, আচ্ছা এই যে ডেটা, ডেটাটা কি? ডেটা একটা প্লুরাল নাউন। তো ডেটা যদি প্লুরাল নাউন হয় তাহলে এখানে সেইজ হবে না, বরং কি হবে বলো তো? এখানে তোমার সে হবে। ডেটা সে দ্যাট আওয়ার জিডিপি ইজ ডিক্রিজিং। দ্য ক্যাটল, এই যে ক্যাটল, ক্যাটলটা কি? ক্যাটলটা হচ্ছে তোমার একটা প্লুরাল নাউন। ক্যাটলটা কি বলতো? একটা প্লুরাল নাউন। তো ক্যাটল যদি প্লুরাল নাউন হয় তাহলে এখানে কি হবে না বলতো? এখানে আর হবে। দ্য ক্যাটল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, দ্য ক্যাটল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। এই তো আমাদের 11 নম্বর যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা এটাই ছিল। ওকে, তো এর উপরে বেস করে তোমাদের কুইজ রয়েছে, সলভ ইট, এবং কমেন্টে তোমরা অবশ্যই এই সলভগুলো লিখবা, তাহলে আমি তোমাদের কিন্তু সলভ দেখে দেবো। এটা তুমি যখন দেখো না কেন, ঠিক আছে, যেই টাইমে দেখো না কেন, তুমি অবশ্যই কমেন্ট করবা। এটা হতে পারে 5 মাস পরে দেখতেছো, 6 মাস পরে দেখতেছো, 1 বছর পরে দেখতেছো, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, তুমি যখনই দেখো না কেন তুমি অবশ্যই কমেন্ট করবা। আমি তোমাদের এখানে কমেন্টে রিপ্লাই দেবো যে তোমার অ্যান্সারটা আসলে সঠিক হইলো নাকি ভুল হইলো। ওকে, এরপরে এটা সলভ ইট। 3, 2, 1 স্টার্ট। ওকে, শেষ। এরপরে 12 নম্বর রুল। 12 নম্বর রুলে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো, যেটা তোমাদের অ্যাডমিশনের অনেক ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে তোমার এই যে ইমবেডেড কোশ্চেন। ঠিক আছে, হয়তোবা তোমরা শুনে থাকবা, সেটা হচ্ছে ইমবেডেড কোশ্চেন। ঠিক আছে, ইমবেডেড কোশ্চেন শেখার আগে চলো আমরা একটু দেখে নেই যে একটা ডাব্লিউএস ওয়ার্ড কোশ্চেন কেমন হয়, একটা ডাব্লিউএস ওয়ার্ড কোশ্চেন কেমন হয় এবং এটা আসলে কিভাবে কাজ করে। যে স্বাভাবিকভাবে সাবজেক্ট ভার্ব, এটা কিন্তু তোমার একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, রাইট? যখন ওইটাকে তোমরা ডাব্লিউএস ওয়ার্ডে কনভার্ট করবা তখন তোমার এই যে অক্সিলারি ভার্ব যেটা আছে, অক্সিলারি ভার্বটা কিন্তু শুরুতে চলে আসবে, এরপরে সাবজেক্ট বসবে, তারপরে মেইন ভার্ব বসবে। তাহলে সেই ক্ষেত্রে সেটা কি হবে? সেটা তোমার হচ্ছে একটা তোমার ইন্টারোগেটিভ কোশ্চেনে কনভার্ট হবে। এবং এই অক্সিলারি ভার্বের পূর্বে তুমি যদি ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত করে দাও তাহলে সেই ক্ষেত্রেও সেটা কিন্তু তোমার একটা ইন্টারোগেটিভ হবে। এটা হচ্ছে ফর্মুলা ইন্টারোগেটিভ কোশ্চেনের। বাট যখন এই ইন্টারোগেটিভ কোশ্চেনটাকে তুমি একটা সেন্টেন্সের ভিতরে লিখবা তখন কিন্তু তোমার এইটা ইম্পারেটিভ সেন্টেন্সে, মানে এটা কিন্তু তোমার আর ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে না, তখন এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে হবে। কিরকম দেখো, যে আই
নো। হু আর ইউ অ্যান্ড হোয়াট আর ইউ ডুইং। আচ্ছা বলো তো এটা কি একটা ইন্টারোগেটিভ কোশ্চেন? বলবো ভাইয়া না, এটা একটা অ্যাসার্টিভ কোশ্চেন। তাহলে এখানে তো এই যে হেল্পিং ভার্ব ডাব্লিউএস ওয়ার্ড আছে, তো ডাব্লিউএস ওয়ার্ড থাকলেই কি সেটা তোমার কি ইন্টারোগেটিভ কোশ্চেন হয়? আমার উত্তর হচ্ছে না ভাইয়া। এটা মাথায় রাখবা, ডাব্লিউএস ওয়ার্ড থাকলেই সেটাকে আমরা কি বলতে পারি না, সেটাকে আমরা ইন্টারোগেটিভ কোশ্চেন বলতে পারি না, বরং আমরা এটাকে রিলেটিভ প্রোনাউন বলতেছি। কারণ ডাব্লিউএস ওয়ার্ড ছাড়াও কিন্তু এই যে ওয়ার্ডগুলো ডাব্লিউএস ওয়ার্ড যেগুলো রয়েছে এগুলো ইন্টারোগেটিভ ছাড়াও কিন্তু রিলেটিভ প্রোনাউন হতে পারে, এগুলো কনজাংশন হতে পারে। ওকে, তাহলে এটা একটা রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করতেছে, এবং যখন এগুলো বাক্যের সেন্টেন্সের মাঝে ব্যবহার হবে তখন সেটাকে আমরা ডাব্লিউএস ওয়ার্ড বা ইন্টারোগেটিভ কোশ্চেন বলবো না, তখন আমরা এটাকে বলবো হচ্ছে ইমবেডেড কোশ্চেন। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ইমবেডেড কোশ্চেন। এবং সেই ক্ষেত্রে তোমার এই যে স্ট্রাকচার যেটা আছে, যে হেল্পিং ভার্বটা শুরুতে আসছে না, সাবজেক্ট পরে আসছে না, তো যখন ইমবেডেড কোশ্চেন হবে অর্থাৎ এই যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো এগুলো যখন সেন্টেন্সের মাঝে ব্যবহার হবে তখন এই হেল্পিং ভার্বগুলোকে সাবজেক্টের পরে লিখতে হবে, সাবজেক্টের পরে লিখতে হবে, তাহলে তোমার শুদ্ধ হবে। তাহলে এখানে ভুল কি? হ্যাঁ, এখানে ভুল আছে। এখানে কি ভুল আছে? এই যে দেখুন, এখানে আর ইউ হবে না, বরং এখানে কি হবে বলো তো? এখানে ইউ আর হবে, ইউ আর, অর্থাৎ হেল্পিং ভার্বটা ডাব্লিউএস ওয়ার্ডের মানে সাবজেক্টে পড়ে যাবে। তাহলে আই নো হু ইউ আর অ্যান্ড হোয়াট, এখানে আর ইউ হবে না, হোয়াট ইউ আর, হোয়াট ইউ আর ডুইং। আই হোপ বুঝতে পেরেছো। দেখো, হোয়াই দ্য জাজ পানিশড দ্য অ্যাকিউজড উইথাউট এনি প্রুফ। দেখো তো এইটা একটা কি? এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না? বলবা যে শেষে ডাব্লিউএস ওয়ার্ড আছে, এই যে শেষে তোমার নোট অফ ইন্টারোগেশন আছে, তো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার জন্য শর্ত কি? তোমার অবশ্যই কি লাগবে? শুরুতেই অক্সিলারি ভার্ব লাগবে। তাহলে এখানে কি অক্সিলারি ভার্ব আছে? এখানে তো ডাব্লিউএস ওয়ার্ডটা শুধুমাত্র আছে, বাট কোনো অক্সিলারি ভার্ব নেই। যেহেতু অক্সিলারি ভার্ব নাই, সেহেতু অক্সিলারি ভার্ব নিতে হবে। তাহলে কিভাবে নিবা? পানিশড, এটা যেহেতু তোমার ভার্ব টু, তাহলে ভার্ব টু হলে সেখানে কি হবে? এখানে তোমার হচ্ছে ডিড হবে। তাহলে হোয়াই ডিড দ্য জাজ পানিশড, ঠিক আছে, তখন এখানে আর পানিশড হবে না, বরং এখানে কি হবে বলো তো? এখানে তোমার পানিশ হবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। হোয়াই ডিড দ্য জাজ পানিশ দ্য অ্যাকিউজড উইথাউট এনি প্রুফ। ওকে, এরপরে এক গেল, দুই গেল, 3 নাম্বার। দ্য পুলিশ আস্কড হোয়াট ওয়াজ দ্য রিজন অফ থেফট। আচ্ছা, এটা হচ্ছে তোমার একটা ফুল স্টপ, অর্থাৎ এটা হচ্ছে একটা প্রেজেন্ট স্টেটমেন্ট জাস্ট, ঠিক আছে। তাহলে দ্য পুলিশ আস্কড হোয়াট ওয়াজ দ্য রিজন না, তাহলে কি হবে বলতো? হোয়াট দ্য রিজন, হোয়াট দ্য রিজন অফ, বা এটাকে তোমরা এইভাবে লিখতে পারো যে হোয়াট দ্য পুলিশ আস্কড, পুলিশ বললো যে আসলে এই চুরির কারণটা কি, ঠিক আছে। তাহলে হোয়াট দ্য রিজন অফ থেফট ওয়াজ, ঠিক আছে, এমনটা তাহলে কিন্তু ঠিক আছে, যে দ্য পুলিশ আস্কড হোয়াট দ্য রিজন অফ থেফট ওয়াজ, ঠিক আছে, অর্থাৎ চুরির কারণটা কি ছিল, ঠিক আছে। এবার দেখো যে হোয়াই ইউ আর মেকিং আ নয়েজ, তাহলে এটা কি? একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে সেক্ষেত্রে হেল্পিং ভার্ব লাগবে, হেল্পিং ভার্ব আছে নাই, যেহেতু নাই সেহেতু আমাদের এই হেল্পিং ভার্বটা শুরুতে নিয়ে আসতে হবে। দেখো, একটু কনফিউজড আবার হয়ে যায় না, যে ভাইয়া আপনি বলতেছেন যে হেল্পিং ভার্বকে পরে নিতে, আবার আপনি বলতেছেন হেল্পিং ভার্বকে আগে নেওয়ার জন্য। এটা হচ্ছে ইন্টারোগেটিভ কোশ্চেন যখন হবে তখন হেল্পিং ভার্বটাকে আগে নিতে হবে, আর যখন তোমার ইমবেডেড কোশ্চেন হবে তখন হেল্পিং ভার্বটাকে পরে রাখতে হবে। তাহলে হোয়াই আর ইউ, এরপর হচ্ছে এটা হোয়াই আর ইউ মেকিং আ নয়েজ। এটা কেন হলো? কারণ এটা কিন্তু তোমার হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই তোমার যে হেল্পিং ভার্বটা আছে, হেল্পিং ভার্বটাকে তোমার আগে রাখতে হবে, হেল্পিং ভার্বটাকে পরে রাখা কিন্তু যাবে না। ওকে, আচ্ছা, এরপরে কুইজ তোমাদের জন্য সলভ করবা, এটাও তোমাদের জন্য সলভ করো। ডান? ওকে, এরপরে 13 নাম্বারটা, রুল নাম্বার 13, ঠিক আছে। 13 নাম্বার ফর্মুলা কি বলতেছে? পজিটিভ ডিগ্রি। তোমরা অবশ্যই ডিগ্রি পড়েছো, ডিগ্রি যদি তোমরা না পড়ে থাকো তাহলে আদিল স্যার ইংলিশ যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে যাও, সেখানে প্রত্যেকটা ইংলিশ গ্রামারের টপিকের উপরে তোমাদের সুন্দরভাবে কি দেওয়া আছে, তোমাদের সুন্দরভাবে কিন্তু এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এবং ওইখানে সুন্দরভাবে তোমাদের যে অর্থাৎ ডিগ্রি কিভাবে হয় এর বিস্তারিত আলোচনা তোমাদের সেখানে আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা, পজিটিভ ডিগ্রি, ঠিক আছে। অ্যাস, এরপর অ্যাডজেক্টিভ অ্যাস বলতেছে যে দ্য প্রোনাউন, অর্থাৎ এই যে এখানে যে প্রোনাউন হবে, হ্যাঁ, এইখানে এই ডিগ্রির ক্ষেত্রে সে প্রোনাউনটা যে ব্যবহার হবে, হ্যাঁ, ইন্ট অফ দ্য সেন্টেন্স, একটা সেন্টেন্সের শেষে যে প্রোনাউন হবে সেটা পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে, ঠিক আছে, সেইটা অবশ্যই তোমার সাবজেক্টিভ কেস হবে,
কি হবে বলো তো সাবজেক্টিভ কেস হবে সাবজেক্টিভ কেস কোনটা অর্থাৎ সাবজেক্টিভ ফরম্যাটে যেটা আই উই ইউ হি শি ইট দে এইরকম যে সাবজেক্টিভ কেস আছে সে সাবজেক্টিভ কেসে অনলি ফরম্যাটে হবে যেমন দেখো আই অ্যাম অ্যাজ স্মার্ট অ্যাজ হিম না বরং এখানে কি হবে বলো তো এখানে হি হবে অর্থাৎ ইকুয়াল কম্পারিজন করতে হবে অর্থাৎ কম্পারিজনটা অবশ্যই কিসের মধ্যে হতে হবে ইকুয়ালি হতে হবে নট নন ইকুয়াল হলে কিন্তু হবে না তাহলে আই অ্যাম অ্যাজ স্মার্ট অ্যাজ হি আচ্ছা ইজ দেয়ার এনিওয়ান ইজ দেয়ার anyone here who is as wise as I as was as I am that as was I ঠিক আছে is there anyone here who is as wise as I okay আচ্ছা এরপরে in many villages there are many singers whose voice is এই দেখো সুইট এখানে কিন্তু নাই ঠিক আছে এখানে একটা অ্যাস হবে কিন্তু অ্যাস সুইট কারণ অ্যাস এর সাথে সবসময় অ্যাস বসে অ্যাস এর সাথে অ্যাস অথবা এখানে অ্যাস এরপরে সো হতে পারে অথবা সো অ্যাস হতে পারে বাট একটা একা একা ব্যবহার কিন্তু হতে পারে না অর্থাৎ আলাদা আলাদা ব্যবহার হতে হবে মানে একসাথে হতে হবে তাহলে ইজ অ্যাস সুইট অ্যাস হানি ওকে এটা ঠিক আছে ইউ আর অ্যাস টল অ্যাস হার না বরং এখানে কি হবে বলো তো শি অ্যাস টল অ্যাস শি অনলি সাবজেক্টিভ কেস প্রোনাউনে এটা ব্যবহার করতে হবে এরপরে 14 নাম্বার আচ্ছা এটা তোমাদের কুইজ সলভ ইট ডান সলভ করছো পারছো এরপরে এটা সলভ করো একটু মাথাটাকে চিন্তা করো ভাইয়া তোমরা বলতে পারো যে ভাইয়া আমাদেরকে দিয়ে কষ্ট করাচ্ছে হ্যাঁ ভাইয়া তোমরা একটু কষ্ট করো একটু কষ্ট না করলে হবে না একদম যদি শুয়ে শুয়ে জাস্ট তুমি ভিডিও দেখতেছো আমি ক্লাস করতেছি তাহলে আলটিমেটলি কোনো লাভ হবে না গিভ অ্যান্ড টেক অর্থাৎ আমি তোমাদেরকে পড়াচ্ছি তুমি সাথে সাথে সেটার যে রিফ্লেকশন সেটা তুমি দিচ্ছ তাহলে সেই ক্ষেত্রে সেটা কিন্তু ইফেক্টিভ হবে বাট আমি যদি শুধু সব সলভ করে দিতাম তাহলে তোমার আসলে আলটিমেটলি কিছু হলো তুমি সেটা কমেন্টে লিখো আমি রিপ্লাই দেবো সেক্ষেত্রে সেটা কিন্তু অনেক সুন্দর কিন্তু একটা তোমার গিভ অ্যান্ড টেক ফর্মুলাই কিন্তু এটা কিন্তু আসতেছে এরপরে উইথ এক্সপ্রেশন লাইক এডিক্টেড টু এই যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো মুখস্থ করে ফেলবা এডিক্টেড টু তারপরে অ্যাকুইস্টমড টু ঠিক আছে তারপরে ইউজড টু তারপরে হচ্ছে ডেডিকেটেড টু ওমিটেড টু উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু হ্যাবিচুয়েট অফ এই যে ফরম্যাটগুলো আছে এই ফরম্যাটগুলো সব সময় তোমার জিরান্ট এরপরে যে ভার্বটা বসবে সে ভার্বটা সবসময় জিরান্ট হবে অর্থাৎ জিরান্ট বলতে ভার্ব প্লাস আইএনজি ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ এরপরে যে তোমার ভার্বটা বসাবা সেই ভার্বটা অবশ্যই কি বসাতে হবে ভার্ব প্লাস আইএনজি বসাতে হবে যেমন আই জয়েন্ট উডান উইথ আ ভিউ টু এই যে উইথ আ ভিউ টু আছে তার মানে এখানে ইমপ্রুভ হবে না বরং এখানে কি হবে ইমপ্রুভিং ওকে ডিউরিং চাইল্ডহুড আই ওয়াজ ইউজড টু যেহেতু আছে তাহলে ইউজড টু এরপর কি হবে লিসেন না বরং কি হবে বলো তো লিসেনিং টু স্টোরিজ ফ্রম মাই গ্র্যান্ড প্যারেন্টস আচ্ছা আফটার ম্যারেজ হি ওয়াজ এডিক্টেড টু তাহলে এডিক্টেড টু যেহেতু আছে তাহলে এখানে কি হবে বলো তো এখানে গ্যাম্বলিং এডিক্টেড টু গ্যাম্বলিং ওকে তাহলে রুল নাম্বার 15 গেল কুইজ সলভ ইট ওকে এরপরে রুল নাম্বার 60 এটা হচ্ছে তোমার হু এবং হোমের ব্যবহার বলতেছে যে হু যেটা আছে এই হু এটা ইন প্লেস অফ সাবজেক্ট অর্থাৎ সাবজেক্টের পজিশনে কি বসবে হু বসবে আর এই যে হোম যেটা রয়েছে এই হোমটা বসবে কোথায় বলো তো হোমটা বসবে তোমার হচ্ছে এই যে অবজেক্টের ক্ষেত্রে হু বসবে সাবজেক্টের ক্ষেত্রে আর হোম বসবে হচ্ছে অবজেক্টের ক্ষেত্রে হু বসবে সাবজেক্টের ক্ষেত্রে হোম বসবে অবজেক্টের ক্ষেত্রে আচ্ছা তোমরা এই হু এবং হোম একটা সেন্টেন্সে কোথায় হু হবে কোথায় হোম হবে এটা আরেকটা ফর্মুলা আছে সেটা হচ্ছে যদি দেখো যে সাবজেক্ট এবং ভার্ব যদি ইকুয়াল হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার এখানে কি বসাবা সেই ক্ষেত্রে তোমরা এখানে হোম বসাবা আর যদি দেখো সাবজেক্ট এবং ভার্ব নট ইকুয়াল অর্থাৎ সাবজেক্ট যে কয়টা ভার্ব সে কয়টা নেই বরং তার বেশি বা কম আছে এরকম তাহলে সেই ক্ষেত্রে তোমরা কি বসাবা সেই ক্ষেত্রে তোমরা হু বসাবা তার মানে সাবজেক্ট এবং ভার্ব যদি ইকুয়াল হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে তোমার হোম আর সাবজেক্ট এবং ভার্ব যদি নট ইকুয়াল হয় তাহলে সেই ক্ষেত্রে কি সেই ক্ষেত্রে হচ্ছে হু যেমন দেখো হি হু অল নো টু বি আ ডক্টর ইজ চিট আচ্ছা তাহলে দেখো হি এখানে হোম হবে হোম অল নো অর্থাৎ যাকে সবাই চিনে টু বি আ ডক্টর একজন ডাক্তার হিসেবে ইজ আ চিটার দেখো এইটাকে আমি হোম কেন হলো আমি কিভাবে বুঝলাম দেখো এই যে হি হচ্ছে একটা সাবজেক্ট এই হি সাবজেক্টের ভার্ব কোনটা হি সাবজেক্টের ভার্ব হচ্ছে তোমার ইজ তারপরে এই যে এইখানে অল হচ্ছে একটা সাবজেক্ট আবার নো হচ্ছে একটা ভার্ব তাহলে দেখো এই সাবজেক্টের ভার্ব হচ্ছে এইটা তাহলে সাবজেক্ট এবং ভার্ব ইকুয়াল
সাবজেক্ট এবং ভার্ব ইকুয়াল হওয়ার কারণে এখানে কি হলো হোম হলো। তারপর এটা দেখো দ্য টিচার রিওয়ার্ডেড হিম হোম হেল্পড আদার্স। আচ্ছা তাহলে দ্য টিচার হচ্ছে সাবজেক্ট, রিওয়ার্ডেড ভার্ব, তাহলে এটা সাবজেক্ট এটা ভার্ব, ঠিক আছে। এরপরে হেল্প হচ্ছে ভার্ব, ঠিক আছে। হেল্প ভার্ব দেখো দুইটা ভার্ব একটা সাবজেক্ট, তার মানে এখানে হোম হবে না, বরং এখানে কি হবে এখানে হু হবে। তো বাকি যেগুলো আছে এগুলো তুমি সলভ করো তো, 3 4 5 6 7 ঝটপট সলভ করো, আমি তোমাদের কমেন্ট দেখবো, ঠিক আছে। এটা তোমরা সলভ করো, প্রত্যেকটা এরকম যদি ইকুয়াল হয় তাহলে সেই ক্ষেত্রে হু, আর যদি সরি হোম, আর যদি নট ইকুয়াল হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে হু, ব্যাস। এরপর হচ্ছে এই যে কুইজ আছে, কুইজ সলভ করো, কুইজ সলভ করো, ডান। এরপর 17 নাম্বার, এ নাম্বার অফ আর হচ্ছে দা নাম্বার অফ। যদি এ নাম্বার অফ থাকে, এ নাম্বার অফ যদি থাকে কোন একটা সেন্টেন্সের মধ্যে, হ্যাঁ, এ নাম্বার অফ থাকলে সেই ক্ষেত্রে তোমার যে পরবর্তী নাউনটা আছে, এ নাম্বার অফ এর পরবর্তী নাউনটা তোমার কি হবে প্লুরাল নাউন হবে, এবং ভার্ব যেটা আছে সেই ভার্বটাও প্লুরাল হবে। আর দা নাম্বার অফ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার নাউনটাও প্লুরাল হবে এবং ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে। অর্থাৎ এ নাম্বার অফ এরপরে তোমার নাউনটা প্লুরাল ভার্বটা সিঙ্গুলার, দা নাম্বার অফ নাউনটা প্লুরাল ভার্বটা সিঙ্গুলার। অর্থাৎ এ নাম্বার অফ দা নাম্বার অফ যা থাকুক না কেন তোমার নাউনটা কি হচ্ছে প্লুরাল হচ্ছে, কিন্তু ভার্বটা কি হচ্ছে সিঙ্গুলার হচ্ছে। যেমন ধরো এ নাম্বার অফ স্টুডেন্ট, আচ্ছা এ নাম্বার অফ এরপরে কি হবে স্টুডেন্টস, এবং এ নাম্বার অফ যেহেতু আছে তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে কি হবে বলো তো প্লুরাল ভার্ব। মনে রাখবা কিভাবে, এ মানে আর্টিকেল, আর্টিকেল এ আর দা, দা মানে ফিক্সড, যেহেতু ফিক্সড তার মানে এটা সিঙ্গুলার, আর এ এটা যেহেতু একটা একটি মানে এটা হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে। তো এই কারণে এখানে কি হবে তোমার প্লুরাল ভার্ব হবে, আর দা যেহেতু এখানে ফিক্সড করে দিচ্ছে এখানে এটা সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে এ নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ asked for reservation, there was a number of, তাহলে a number of আছে তাহলে birds on the tree, এবং a number of যেহেতু আছে এখানে কি হবে were হবে, এখানে কিন্তু was হবে না, there were a number of birds, হ্যাঁ, on the tree, ওকে। তারপর the number of parents, ওকে, তাহলে the number of যেহেতু আছে এখানে is হবে, ঠিক আছে। the number of candidates, ওকে এটা ঠিক আছে, candidates in various competitive exam in various categories under various groups, এই যে the number of যেহেতু এখানে have হবে না বরং এখানে কি হবে এখানে has হবে। তাহলে I saw the number of books in the fair, ওকে, তাহলে the number of আছে এরপরে তোমার এই যে books প্লুরাল ঠিক আছে, তাহলে এখানে কোনো ঝামেলা নাই, ওকে। I hope তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো রুল নাম্বার 17, কনসেপ্ট নাম্বার 17, ওকে। বুঝে থাকলে এটার কুইজ সলভ করো, 3 1 2 3 4 5 ডান। এটা 1 2 3 4 5, ওকে। এরপরে 18 নাম্বারটা, 18 নাম্বার ফর্মুলা বলতেছে যে এই যে বিটুইন আর হচ্ছে লেট, বিটুইন লেট, ঠিক আছে, বিটুইন এবং লেট যদি থাকে আর ফলোড বাই আ প্রোনাউন ইন অবজেক্টিভ কেস, ঠিক আছে। বিটুইন এবং লেট যেগুলো আছে এরপরে তুমি যে প্রোনাউনটা বসাবা সে প্রোনাউনটা অবশ্যই কি বসাতে হবে তোমাকে বলো তো, সে প্রোনাউনটা অবশ্যই তোমার হচ্ছে অবজেক্টিভ কেস প্রোনাউন হতে হবে, সে প্রোনাউনটা অবশ্যই কি হতে হবে অবজেক্টিভ কেস প্রোনাউন হতে হবে। যেমন বিটুইন ইউ অ্যান্ড আই না, বরং মি, বিটুইন ইউ অ্যান্ড মি, হি রিকোয়েস্টেড দ্য টিচার টু লেট, এই যে লেটের পরে কি আছে এখানে আই হবে না, সাবজেক্টিভ না বরং হচ্ছে মি, একটা অবজেক্টিভ কেস প্রোনাউন হবে। লেট দে না, লেট দেম, লেট দেম। তারপরে বিটুইন হি অ্যান্ড শি, লেট আই না, লেট মি, ওকে। ডিসাইড হু উইল আই হায়ার, ঠিক আছে, বিটুইন হি অ্যান্ড শি, লেট মি ডিসাইড হু উইল আই হায়ার, ওকে। আই হোপ তোমরা এই যে 18 নম্বর যে ফর্মুলাটা রয়েছে এই 18 নম্বর ফর্মুলাটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো, ওকে। আই হোপ তোমরা এখানে তোমাদের কোনো ঝামেলা নাই। এরপরে এটার কুইজ সলভ করো, হ্যাঁ 5 4 3 2 1 0, নেক্সট এটা 5 4 3 2 1 0। এরপরে 19 নাম্বার, সেটা হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এবং হচ্ছে ইট ইজ গুড টাইম, এইরকম যদি থাকে তো এই ক্ষেত্রে দুইটা ফর্মুলা। যদি এরপরে এই যে এগুলোর পরে যদি কি থাকে সাবজেক্ট থাকে তারপরে তোমার ভার্ব টু বসাতে হবে, আর যদি সাবজেক্ট না থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার 2 প্লাস ভার্ব 1 অর্থাৎ ইনফিনিটিভ বসাতে হবে। যদি সাবজেক্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে তারপরে ভার্ব 2, আর যদি সাবজেক্ট না থাকে তাহলে সেই ক্ষেত্রে কি বলতো, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার 2 প্লাস ভার্ব 1। দেখুন ধরো ইটস টাইম উই, এই যে সাবজেক্ট আছে দ্যাটস ওয়াই এখানে শুড রিজিউম আওয়ার ওয়ার্ক, এটা ঠিক আছে। এরপর হচ্ছে ইটস হাই টাইম
আই হ্যাভ স্টার্টেড, এই যে আই আছে তাহলে আই হ্যাভ স্টার্টেড না, বরং এখানে শুধু স্টার্টেড, ঠিক আছে, আই হ্যাভ স্টার্টেড না বরং শুধু ইটস হাই টাইম আই স্টার্টেড মাই কি প্রিপারেশন। তবে ইটস টাইম যেহেতু সাবজেক্ট আছে তাহলে ইউ ওয়েন্ট দুইভাবে লেখা যেতে পারে, একটা হচ্ছে ইটস টাইম ইউ ওয়েন্ট, আর একটা হচ্ছে ইটস টাইম টু গো টু বেড, ঠিক আছে, এইরকম আর কি। তাহলে ইটস টাইম টু ক্লিন ইয়োর রুম, হ্যাঁ এটা ঠিক আছে। তাহলে দুইভাবে আমরা লিখতে পারি, এটা হচ্ছে তোমার সিম্পল পাস্টেও লিখতে পারি যদি সাবজেক্ট থাকে, আর যদি সাবজেক্ট না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা টু প্লাস অর্থাৎ ইনফিনিটিভ করে কিন্তু আমরা লিখতে পারি। তো এই হচ্ছে আমাদের টোটাল রুল নাম্বার 19। এরপরে কুইজ 5 4 3 2 1 0, 5 4 3 2 1 0। এরপরে 20 নম্বর বলতেছে রিসেন্টলি, লেটলি, অলরেডি, নেভার, এভার, সো ফার। এই যে ওয়ার্ডগুলো যদি থাকে, এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের সব সময় যে টেন্সটা হবে সেই টেন্সটা কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ এই যদি যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো থাকলে সেই ক্ষেত্রে আমাদের যে টেন্সটা হবে সেই টেন্সটা হবে তোমাদের পাস্ট পারফেক্ট টেন্স। যেমন দেখো যে উই কমপ্লিটেড অনলি, এই যে অনলি আছে, ঠিক আছে, অনলি সোফার আছে, সোফার থাকার কারণে এখানে কি হবে বলতো? উই হ্যাভ কমপ্লিটেড, এই যে প্রেজেন্ট পারফেক্ট উই হ্যাভ কমপ্লিটেড। তারপর অলরেডি আছে তাহলে শি হ্যাভ, এবং এই অলরেডিটা কিন্তু সবসময় তোমার ভার্বের আগে বসে। শি হ্যাভ অলরেডি কুকড ফর মি, অর্থাৎ যদি এমন হইতো যে শি এরকম যদি লিখতাম শি অলরেডি হ্যাভ কুক, তাহলে কিন্তু ভুল হয়ে যেত, কারণ এই অলরেডি, অলওয়েজ এগুলো সবসময় তোমার অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি, এগুলো সবসময় ভার্বের আগে বসে, মেইন ভার্বের আগে বসে। তাহলে শি হ্যাভ অলরেডি কুকড ফুড ফর মি। তারপরে হচ্ছে আই ক্যান্ট ওয়েট অ্যাজ আই রিসেন্টলি হ্যাভ রিসেন্টলি বট আ নিউ কার। তাহলে আই নেভার টোল্ড আ লাই ইন মাই লাইফ, তাহলে আই হ্যাভ নেভার টোল্ড আ লাই ইন মাই লাইফ। এই তো আমাদের টোটাল যে 20টা ফর্মুলা আমরা শিখে ফেললাম। তো কুইজ 1 5 4 3 2 1 0, কুইজ 2 5 4 3 2 1 0। তো আজকের মতো আমরা এখানে শেষ করতেছি। নেক্সট দিন আমাদের নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কি করব? 21 অর্থাৎ 21 থেকে আমরা শুরু করব, 21 থেকে 30 পর্যন্ত আমাদের তৃতীয় ক্লাসে। তো আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবা। আর আজকের মতো আমরা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।